হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিপ্লব ম্যাথস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আগামী বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাকে লক্ষ্য করে একটি ম্যাথ প্র্যাকটিস ক্লাস সিরিজ শুরু করছি। তো আজকে এই ভিডিওতে ম্যাথ প্র্যাকটিস ক্লাস সিরিজের 3 নম্বর ক্লাসটি নিয়ে আলোচনা করব। তো চলো আমরা ক্লাসটি শুরু করছি। তো দেখো, প্রথমে যে অঙ্কটি দেওয়া আছে যে একটি ট্যাঙ্ক 200 লিটার জল ধরে। বর্তমানে ট্যাঙ্কটি 60% ভর্তি আছে। কিছু পরিমাণ জল ট্যাঙ্ক থেকে বের করার ফলে ট্যাঙ্কটি 35% ভর্তি থাকলো। তাহলে কত লিটার জল বের করা হলো? তাহলে দেখো এই অঙ্কটির সমাধান তোমরা কীভাবে করবে দেখো। তাহলে দেখো আমাদের ট্যাঙ্কটি কত লিটার জল ধরে, আমাদের মোট 200 লিটার জল ধরে। এবার দেখো তার মধ্যে বর্তমানে ট্যাঙ্কটিতে জল আছে 60%, মানে আমাদের 200 লিটারে 60%, তাহলে 200 গুণিত 60/100। এরপর কী বলেছে দেখো যে কিছু পরিমাণ জল বের করে দেওয়ার ফলে ট্যাঙ্কটি 35% জল ভর্তি আছে। তাহলে জল কত ভর্তি আছে আমাদের? 35%। তাহলে 200 গুণিত 35/100, এটা আমাদের জল ভর্তি আছে। তাহলে আমাদের যে পরিমাণ জল ছিল সেখান থেকে আমাদের পরে যে পরিমাণ জল আছে সেটা বিয়োগ দিলে কী পেয়ে যাবো আমরা, যে কত লিটার জল ট্যাঙ্ক থেকে বের হয়েছে সেটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এখানে থেকে কত কাটছে আমাদের? 2 কাটছে, আর এখানেও 2 কাটছে। তাহলে 60 দুগুণে কত হচ্ছে আমাদের? 120, মাইনাস 35 দুগুণে হচ্ছে আমাদের 70। তাহলে 120 মাইনাস 70 কত হচ্ছে আমাদের? 50। তাহলে কত লিটার জল বের করা হয়েছে? 50 লিটার জল বের করা হয়েছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়েছে ডি এর অপশানটি। ঠিক আছে, পরের অঙ্কটি দেখো। দেখো 2 নম্বর যে অঙ্কটি দেওয়া আছে যে 108 টাকা বিনিয়োগ করে বার্ষিক আয়ের পরিমাণ 6 টাকা। তাহলে 3000 টাকা বিনিয়োগ করে বার্ষিক আয়ের পরিমাণ কত হবে? তাহলে দেখো অঙ্কটি অৌকিক নিয়মে করলেই সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো 108 টাকা বিনিয়োগ করে বার্ষিক আয়ের পরিমাণ কত হচ্ছে? 6 টাকা। তাহলে 3000 টাকা বিনিয়োগ করলে বার্ষিক আয়ের পরিমাণ কত হবে? তাহলে এখানে দেখো অৌকিক নিয়মে করলে কি আসবে? 6/108 গুণিত 3000। তাহলে এখানে কত কাটছে আমাদের? 6 × 6, 6 × 8 = 18 দিয়ে কাটছে। এইখানে কত কাটছে আমাদের? 3 × 18, আর এখানে আমাদের 1000 কাটছে 3 দিয়ে। আবার এখানে 3 দুগুণে 6, আর এখানে 500 দুগুণে 1000। তাহলে 500 দুগুণে 1000, তাহলে এখানে আমাদের কত আছে? 500/3। তাহলে 3000 টাকা বিনিয়োগ করলে বার্ষিক আয়ের পরিমাণ কত হচ্ছে? 500/3 টাকা। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি। পরের অঙ্কটি দেখো। দেখো 3 নম্বর অঙ্কটি যে কোনো একটি সংখ্যার 42% এবং 28%-এর পার্থক্য 210 হলে সেই সংখ্যাটির 59% কত হবে? তাহলে এখানে আমাদের অঙ্কটিতে কী দেওয়া আছে যে একটি সংখ্যার 42% এবং 28%-এর পার্থক্য করে দেওয়া আছে আমাদের 210। তাহলে সেই সংখ্যাটির 59% বের করতে হবে। তাহলে আমাদের প্রথমে তো সংখ্যাটি বের করতে হবে যে সংখ্যাটি কত, তারপর তো 59% করবো। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে আমাদের সংখ্যাটির 42%, তাহলে এক্স গুণ 42/100 মাইনাস এক্স গুণ 28/100 সমান কত হচ্ছে আমাদের? 210। তাহলে এখানে আমাদের x/100 এটা কমন যাচ্ছে, তাহলে x/100 কমন। তাহলে এখানে পড়ে থাকছে 42 মাইনাস 28 ইকুয়াল টু 210। তাহলে এখান থেকে আমাদের কত আসছে? x/100, এখানে 42 মাইনাস 28 করলে কত আসবে আমাদের? 8 কত 12, 4 12 হাতে 3 14 হচ্ছে সমান 210। তাহলে এখান থেকে x এর মান কত আসবে? সিম্পলিফাই করলে 210 গুণ 100 ডিভাইডেড বাই 14। তাহলে এখানে কত কাটছে? 30 সাথে 210, আর এখানে 7 দুগুণে 14। এখানে আবার কাটছে আমাদের 50 দুগুণে 100। তাহলে 30 গুণ 50 মানে কত হচ্ছে আমাদের? 1500। তাহলে এখানে আমাদের সংখ্যাটি দাঁড়াচ্ছে কত? 1500। তাহলে 1500-র 59% আমাদের বের করতে বলেছে। তাহলে আমাদের 1500-র 59%, তাহলে এখানে আমাদের 1500 গুণ 59/100। তাহলে এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে যাচ্ছে। তাহলে 15 গুণ 59, তাহলে কত আসবে? 15 গুণ 59 করলে আমাদের 885 আসবে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি এটি। ঠিক আছে, 885। পরের অঙ্কটি দেখো। দেখো 4 নম্বর অঙ্কটি যে কোনো সংখ্যা 8% হ্রাস পেলে 506 হয়, সংখ্যাটি কত? তাহলে আমি ধরে নিচ্ছি যে সংখ্যাটি হচ্ছে এক্স। এবার কত শতাংশ হ্রাস পাচ্ছে? 8% হ্রাস পাচ্ছে। তাহলে এক্স মাইনাস এক্স গুণ 8/100 সমান কত আসছে? 506।
তাহলে এইখানে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে এক্সের মান পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে আমাদের 100x মাইনাস 8x ডিভাইডেড বাই 100 সমান হচ্ছে আমাদের 506। তাহলে এখানে আমাদের 100x মাইনাস 8x মানে কত আসছে আমাদের 92x ডিভাইডেড বাই 100। এই 100টি আমরা 506 সাথে গুণ করে দিচ্ছি, তাহলে 506 গুণ 100। তাহলে x এর মান কত আসছে আমাদের 506 গুণ 100 ডিভাইডেড বাই 92। তাহলে এখানে দেখো কত কাটছে আমাদের 50 2 100। ঠিক আছে, আর এখানে আমাদের কত কাটছে 4 দুগুণে 8 6 দুগুণে 12 46 কাটছে। ঠিক আছে, আবার এখানে কত কাটছে দেখো, এখানে কাটছে আমাদের 23 দুগুণে 46, এখানে কত কাটছে আমাদের 25 দুগুণে 50, এখানে আবার কত কাটছে দেখো 22 কাটছে, 23 22 506। তাহলে 22 গুণিত 25 মানে কত আসছে আমাদের 550। তাহলে এখানে আমাদের সংখ্যাটি হচ্ছে 550। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ডি এর অপশনটি। ঠিক আছে, পরের অঙ্কটি দেখো, 5 নম্বর অঙ্কটি দেখো কি দেওয়া আছে যে 600 টাকায় একটি টেপ রেকর্ডার বিক্রি করে 100 টাকা ক্ষতি হলো, 100% লাভ হলে রেকর্ডারটিকে কত টাকায় বিক্রি করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের টেপ রেকর্ডারটি 600 টাকায় বিক্রি করে কি হচ্ছে 100 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে এখানে আমাদের সেলিং প্রাইস কত হচ্ছে 600 টাকা, তাহলে 600 টাকাটা বিক্রি করছে, তাহলে 100 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে নিশ্চয়ই আমাদের কস্ট প্রাইস কত হবে, কস্ট প্রাইস হবে 700 টাকা। ঠিক আছে, ক্রয় মূল্য 700 টাকা এবং বিক্রয় মূল্য যদি 600 টাকা তাহলে আমাদের 100 টাকা ক্ষতি হবে। ঠিক আছে, এরপর কি বলেছে যে 100% লাভ করলে রেকর্ডারটিকে কত টাকায় বিক্রি করতে হবে এটা আমাদের বের করতে বলছে। তাহলে 100% লাভের অর্থ হচ্ছে যে যদি রেকর্ডারটির ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে 200 টাকা। তাহলে এখানে আমাদের দেখো ক্রয় মূল্য কত আছে আমাদের 700 টাকা, তাহলে 700 টাকা হলে আমাদের বিক্রয় মূল্য কত হবে এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বিক্রয় মূল্যটা হবে মানে সেলিং প্রাইস সমান 200/100 গুণ 700। তাহলে এখানে কত কাটছে 7 কাটছে, তাহলে 7 200 কত হচ্ছে আমাদের 1400। তাহলে এখানে আমাদের রেকর্ডারটিকে 1400 টাকায় বিক্রি করলে 100% লাভ হবে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এর অপশানটি। ঠিক আছে, পরের অঙ্কটি দেখো, তো দেখো 6 নম্বর যে অঙ্কটি দেওয়া আছে কি দেওয়া আছে যে 125 জন লোক একটি কাজ কত দিনে করছে 120 দিনে, তাহলে 100 দিনের কাজ কতজন লোক করতে পারবে। তাহলে দেখো এই অঙ্কটি আমাদের কার্য সময় চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই ধরনের অঙ্ক সমাধানের ক্ষেত্রে কেবলমাত্র একটাই ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা হচ্ছে যে M1 D1 T1 ডিভাইডেড বাই W1 ইকুয়াল টু M2 D2 T2 বাই W2, যেখানে এমটা হচ্ছে আমাদের জনসংখ্যা বা লোক সংখ্যা, D1টা হচ্ছে আমাদের দিন সংখ্যা, T1টা হচ্ছে আমাদের সময় এবং W1 হচ্ছে কার্যের পরিমাণ। তাহলে এখানে দেখো আমাদের অঙ্কটিতে যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলো এই ফর্মুলাটাতে আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের সমাধান হয়ে যাবে। তাহলে এখানে দেখো আমাদের প্রথম ক্ষেত্রে জনসংখ্যা কত দেওয়া আছে 125 জন, তাহলে M1 এর মান দেওয়া আছে 125, কত দিনে করছে 120 দিনে, তাহলে D1ও দেওয়া আছে আমাদের 120, একটি কাজ করছে কাজের পরিমাণ হচ্ছে 1, এখান থেকে আমাদের সময় দেওয়া নেই। ঠিক আছে, ইকুয়াল টু M2টা আমাদের বের করতে হবে। ঠিক আছে, এবার এখানে আমাদের দিনের সংখ্যা কত আছে 100 দিনে, এখানে আমাদের কাজের পরিমাণ 1, তাহলে সিম্পলিফাই করলে M2 সমান কত আসবে 125 গুণ 120 ডিভাইডেড বাই 100। তাহলে এই শূন্য কাটছে, এখানে 5 দুগুণে 10 আর এখানে 5 পঁচিশে 125, আবার কাটছে এটা 6 দিয়ে, তাহলে 6 গুণ 125 মানে কত হচ্ছে 150। তাহলে 100 দিনের কাজ কতজন লোক করতে পারবে 150 দিনে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে বি এর অপশনটি। ঠিক আছে, পরের অঙ্কটি দেখো, 7 নম্বর অঙ্কটি দেখো কি দেওয়া আছে যে ঘন্টায় 54 কিলোমিটার বেগে ধাবমান একটি ট্রেন 270 মিটার দীর্ঘ একটি সেতুকে 30 সেকেন্ডে অতিক্রম করলো, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে। তাহলে এখানে দেখো আমাদের কি দেওয়া আছে অঙ্কটিতে যে একটি ট্রেনের বেগ দেওয়া আছে কত ঘন্টায় 54 কিলোমিটার, বেগ দেওয়া আছে কত 54 কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে। এরপর কি বলেছে যে 270 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 30 সেকেন্ডে অতিক্রম করলো, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত হবে। তাহলে দেখো এখানে আমাদের সেতুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, আমাদের সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে
270 মিটার। ঠিক আছে, এবার দেখো ট্রেনটি সেতুটিকে অতিক্রম করছে কত সেকেন্ডে? 30 সেকেন্ড অতিক্রম করছে। তাহলে আমাদের কী বের করতে বলেছে? ট্রেনের দৈর্ঘ্য। তাহলে একটি ট্রেন একটি সেতুকে অতিক্রম করা মানে কি হচ্ছে? নিজের দৈর্ঘ্য অতিক্রম করা প্লাস সেতু দৈর্ঘ্য অতিক্রম করা ওই সেকেন্ড সময়ে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সেতুর দৈর্ঘ্য আছে 270 প্লাস আমি ধরে নিচ্ছি নিজের দৈর্ঘ্য L। তাহলে এই দৈর্ঘ্যটা অতিক্রম করছে কত সেকেন্ডে? 30 সেকেন্ডে। তাহলে ডিভাইডেড বাই 30। তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই সময় করলে কী পাই আমরা? বেগ পাই। এইখানে আমাদের বেগটা কত দেওয়া আছে? 54 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এটা আমরা মিটার পার সেকেন্ডে করব। তাহলে মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, এত মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তাহলে 3 8 54, তাহলে 3 5 15, তাহলে 15 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের ট্রেনের বেগ কত পাচ্ছি? 15 মিটার পার সেকেন্ড। আর এখানে আমাদের ট্রেনের বেগ পেয়েছি 270 প্লাস L বাই 300। তাহলে এই ইকুয়ালটা আমাদের কী হবে? 15। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা যদি সিম্পলিফাই করা হয় তাহলে আমরা L এর মান পেয়ে যাব। তাহলে 270 প্লাস L সমান 30 গুণ 15 মানে কত হচ্ছে? 450। তাহলে L সমান কত হচ্ছে? 450 মাইনাস 270 মানে কত হচ্ছে? 180। তাহলে এখানে আমাদের ট্রেনের দৈর্ঘ্য কত পেলাম? ট্রেনের দৈর্ঘ্য 180 মিটার। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে বিয়ের অপশানটি। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো। দেখো কোয়েশ্চেন নাম্বার 8। 320 মিটার পরিসীমা বিশিষ্ট একটি বর্গাকার মাঠের চারদিকে 3 মিটার চৌড়া রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে এখানে আমাদের কী দেওয়া আছে অঙ্কটিতে? যে 320 মিটার পরিসীমা বিশিষ্ট একটি বর্গাকার মাঠের চারদিকে 3 মিটার চৌড়া রাস্তার ক্ষেত্রফল কত হবে? এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 320 মিটার পরিসীমা বিশিষ্ট, তাহলে এটা হচ্ছে আমাদের বর্গাকার মাঠ। ঠিক আছে, তাহলে আমাদের যদি 320 হয় পরিসীমা, তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে? প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে পরিসীমা বাই 4। তাহলে কত হচ্ছে? 4 8 32 আর এখানে 0, তাহলে 80 মিটার করে হচ্ছে। ঠিক আছে, 80 মিটার করে। এরপর কি বলেছে? যে মাঠের চারদিকে 3 মিটার চৌড়া রাস্তার ক্ষেত্রফল কত হবে? তাহলে মাঠের চারদিকে কত আছে? 3 মিটার চৌড়া একটি রাস্তা আছে। এই রাস্তাটি আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের দুদিকে আমাদের 3 মিটার করে বাড়ছে, মানে টোটাল আমাদের দৈর্ঘ্যটা কত বাড়ছে? 80 প্লাস 3 প্লাস 3 মানে 6, মানে হচ্ছে আমাদের 86। তাহলে আমাদের বাইরে যে আমাদের বর্গক্ষেত্রটা পাচ্ছি সেই বর্গক্ষেত্রটার আমাদের বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? 86 করে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের এই যে আমাদের বাইরের মানে রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল কত হচ্ছে? 86 স্কোয়ার হচ্ছে, মাইনাস এই যে এখানে আমাদের শুধুমাত্র বর্গাকার মাঠটির ক্ষেত্রফল কত হচ্ছে? 80 স্কোয়ার। তাহলে এই ডিফারেন্সটা করে দিলে আমরা কী পেয়ে যাব? যে রাস্তাটির ক্ষেত্রফল পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এখানে 86 স্কোয়ার মানে কত আসছে আমাদের? 86 গুণ 86, 6 6 34, 6 হাতে 3, 6 8 48 আর 3 51, 6 8 48 এর 8 হাতে 4, 8 8 64 4 68 মানে কত হচ্ছে? 6 8 1 9, 8 আর 5 13, 3 হাতে 1 7, তাহলে 7396 মাইনাস 80 স্কোয়ার মানে হচ্ছে 6400, মানে কত হচ্ছে আমাদের? এইখানে হচ্ছে আমাদের ডিফারেন্স করলে আসছে এইখানে 6, এইখানে 9 আর এখানে আসছে 9 মানে 996। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এর অপশানটি। ঠিক আছে, পরের অঙ্কটি দেখো। দেখো 9 নম্বর অঙ্কটি কী দেওয়া আছে? যে একটি বালি ভর্তি বাক্সের ওজন 8.5 কিলোগ্রাম এবং যখন অর্ধপূর্ণ থাকে তখন এর ওজন হয় 5.5 কিলোগ্রাম। তাহলে বাক্সটির ওজন কত? তাহলে দেখো বালি ভর্তি বাক্সের ওজন দেওয়া আছে কত আমাদের? 8.5 কেজি, এবং যখন বাক্সটি অর্ধ বালিপূর্ণ থাকে তখন ওখানে আমাদের বাক্স বালির ওজন কত হচ্ছে? 5.5 কেজি। তাহলে এখানে আমাদের যদি 8.5 থেকে 5.5 বিয়োগ দেওয়া হয় তাহলে আমরা কী পাবো? যে অর্ধেক বালির ওজন পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 8.5 থেকে এটা যদি বিয়োগ করা হয় তাহলে কত পাচ্ছি আমরা? 3 কেজি পাচ্ছি। তাহলে আমাদের বাক্সটির যে অর্ধেক বালি আছে সেই অর্ধেক বালির পরিমাণের ওজন হচ্ছে কত? 3 কেজি। এবার দেখো যখন বাক্সটিতে অর্ধেক পরিমাণ বালি থাকছে তখন ওজন হচ্ছে আমাদের 5.5 কেজি। থেকে আমরা যদি
3 কেজিটা যদি বিয়োগ দেওয়া হয় তাহলে আমরা কি পেয়ে যাব, বাক্সটির ওজন পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে বাক্সটির ওজন কত আসে, 2.5 কেজি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সি এর অপশানটি। পরের অঙ্কটি দেখো, কোয়েশ্চেন নাম্বার 10, যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার এবং সমান দুটি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে এখানে আমাদের ত্রিভুজটি কীরকম দেওয়া আছে, সমদ্বিবাহু ত্রিভুজ, যার সমান দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 10 সেন্টিমিটার করে। ঠিক আছে, এবং ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি হয় হাফ গুণিত ভূমি, তাহলে এখানে ভূমি দেওয়া আছে আমাদের 12 গুণিত কি হয় √অফ সমান বাহুদের বর্গ, তাহলে সমান বাহুদের দৈর্ঘ্যের বর্গ, তাহলে সমান বাহুদের দৈর্ঘ্য কত আছে 10 করে আছে, তাহলে 10 স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেকের বর্গ, তাহলে ভূমির অর্ধেক মানে কত হচ্ছে 12/2 মানে 6, তাহলে 6 স্কোয়ার, এত বর্গ একক। তাহলে এখানে কত কাটছে আমাদের 6 কাটছে, তাহলে 6 গুণ √অফ 100 - 36 মানে কত আছে 6 গুণ √অফ 64 আসছে, তাহলে √অফ 64 মানে হচ্ছে 8, তাহলে 6 48 বর্গ একক। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। ঠিক আছে, তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।